ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে যেই ঝেনলুকে বলে অনেক ভালো ভালো পোশাক আর কসমেটিক তাও হুয়ার কাছে পাঠিয়ে দিতে। ঝেনলু বলে আপনি ওনাকে এত আলাদা করে দেখেন, এই সব যদি আপনি নিজে করেন তাহলে সে আরো বেশি খুশি হবে। যেই বলে তুমি বলতে চাইছো তাও হুয়া তোমার মতো বোকা, তুমি নিয়ে গেলেও সে বুঝবে না এগুলো কে পাঠিয়েছে। ঝেনলু বলে হ্যাঁ, আপনারা একদম পারফেক্ট ম্যাচ। যেই এরপর তার মায়ের রুমালের সাথে তাও হুয়ার গায়ে লাগা সেই তীরটাও রেখে দেয়। এরপরে ঝেনলু তাও হুয়ার জন্য অনেকগুলো জিনিস নিয়ে যায় আর বলে এগুলো হুজুর আপনার জন্য পাঠিয়েছে। তাও হুয়া বলে এই সকল জিনিস তো লেগিমের স্ত্রীর করার কথা, আমি তো কনকিউবাইন। ঝেনলু বলে আপনি সেখানে রাজকুমারী হিসেবে যাচ্ছেন। তাও হুয়া অবাক হয়ে বলে তুমি আমাকে কি বলে ডাকলে? সে বলে আজ থেকে আপনাকে বাড়ির সবাই রাজকুমারী বলে ডাকবে। এদিকে জেইয়ের কাছে দরজার উপাস থেকে সেই সৈনিক বলে বড় ম্যাডামের দাসী রাজপ্রাসাদের এক দাসীর সঙ্গে দেখা করতে গেছে। যেই বলে তাদের উপর নজর রাখো। পরদিন তাও হুয়া রাজকুমারীর মতো সেজে বাড়ি থেকে বের হয়। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, সবাই তাকে সম্মান জানায়, এমনকি জেন নিজেও। তাও হুয়া এসে তাকে কোজা হয়ে দাঁড়াতে বলে। জেন বলে রাজকুমারী আপনি হুজুরের সঙ্গে এক গাড়িতে যান, আমি আলাদা যাচ্ছি। গাড়িতে বসে সে দেখতে পায় যেই হাত ধরে তাও হুয়াকে উঠিয়ে দিচ্ছে। এরপরে অনুষ্ঠানে আসলে মিস্টার ম্যাং দেখতে পায় তার বসার জায়গা সবার শেষে রাখা হয়েছে। জেন বলে বাবা আমিও আপনার সঙ্গে বসতে চাই। এরপর সেই দাসীকে দেখানো হয় যে কিনা অনেক ভয় পাচ্ছিল। একটু পরে মহারাজ সেখানে আসে আর দাসীরাও সবাই আসে সবাইকে চা দেওয়ার জন্য। যেই জেনের দিকে তাকালেই তার সন্দেহ হয়ে যায় যে হয়তো এই চায়ে কিছু আছে। তাও হুয়া চা খেতে গেলে সে তার হাত ধরে বলে চা পরেও খাওয়া যাবে। সে মহারাজের কাছে গিয়ে বলে মহারাজ আজকের অনুষ্ঠানের জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। সে কতগুলো কাপ নিয়ে এসেছে। রানী বলে এই কাপ আমি আগেও দেখেছি। যেই বলে না এটা সেরকম নয়, এই কাপে যদি কেউ চা ঢালে আর সেই চায়ে যদি বিষ মেশানো থাকে তাহলে এর রং পরিবর্তন হয়ে যায়। এটা শুনে জেন প্রচন্ড ভয় পেয়ে যায়। যেই বলে মহারাজ আজকের চা আমরা এই কাপেই খাই। জেন এবার ভয়ে কাঁপতে শুরু করে। তার বাবা তাকে দেখেই বুঝতে পারে যে সে হয়তো এখানেই জেইকে বিষ দিতে চাইছে। সে সাথে সাথেই জেইয়ের কাছে যায় আর বলে আমি আপনার শ্বশুর, আমার সঙ্গে এক কাপ ওয়াইন তো খেতেই পারেন। যেই বলে তবে আমি আগে চা খেতে চাই। মিস্টার ম্যাং বলে চা ঠান্ডা হয়ে গেছে, যাও নতুন চা নিয়ে আসো। কিন্তু যেই বলে অতটাও ঠান্ডা হয়নি। মিস্টার ম্যাং তখন নিজেই চা ঢালতে চায়, তবে এরপর সে বুকে ব্যথার নাটক করে চা নিচে ফেলে দেয়। তাও হুয়া দেখে বুঝে যায় যে এতে বিষ ছিল, তাই সে অজ্ঞান হওয়ার নাটক করে। যেই তখন বলতে থাকে ডাক্তার ডাকো, আমার স্ত্রীকে নিশ্চয়ই কেউ কোনো ওষুধ খাইয়েছে। ডাক্তার এসে চা চেক করে বলে চায়ে বিষ ছিল, তবে উনি অনেক অল্প খেয়েছে তাই ঠিক হয়ে যাবে। এটা শুনে মহারাজ প্রচন্ড রেগে যায়। সে ওই দাসীকে জিজ্ঞেস করলে দাসী সাথে সাথেই বলে দেয় আমি কিছু করিনি, এগুলো আমাকে করতে বলেছে জেন ম্যাডাম। জেন আসলে সে নির্দ্বিধায় বলে ওই প্রধানমন্ত্রীর কারণে আমার ভাই মারা গেছে। এই রাজকুমারীর জন্য প্রধানমন্ত্রী আমার দিকে ফিরেও তাকায় না, তাই আমি এই পদক্ষেপ নিয়েছি। মহারাজ তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে চাইলে মিস্টার ম্যাং এসে তার মেয়েকে একটা থাপ্পড় মারে। এরপর বলে আমি মাত্র আমার ছেলেকে হারিয়েছি, এখন যদি আমার মেয়েকেও হারিয়ে ফেলি আমি আর কি নিয়ে বাঁচবো মহারাজ, দয়া করে আমার মেয়ের জীবন ভিক্ষা দিন, আমি আমার চাকরি ছেড়ে দিচ্ছি। ওই সময় যেই এসে বলে হ্যাঁ মহারাজ আপনি ওকে প্রাণে মারবেন না, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু ও এরকম আর কখনোই করেনি। তাও হুয়া এসে বলে মহারাজ আপুকে প্রাণে মারবেন না। তাই মহারাজ রাজি হয়ে যায়, তবে সেই দাসীকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। ওই সময় যেই বলে মহারাজ আমি আপনাকে আরো কিছু বলতে চাই, যদিও জেন আগে কখনোই এরকম করেনি, কিন্তু সামনে গিয়ে যে সে এরকম করবে না এমন কোনো গ্যারান্টি নেই। তাই আমি তাকে ডিভোর্স দিতে চাই এবং আমি আমার বাকি দুই স্ত্রীর কাছ থেকেও ডিভোর্স চাই। তখন তার বাকি দুই শ্বশুর বলে আপনি কিভাবে বলতে পারেন যে আমাদের মেয়েরাও এরকম করবে? যেই বলে প্রত্যেকটা বিয়েই হয়েছে পলিটিক্যাল কারণে, কিন্তু এখন আমি রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছি, আমি তার সঙ্গে সারা জীবন থাকতে চাই বাকিদের সঙ্গে, তাহলে এটা না ইনসাফি হবে। তাই তারা যদি নিজেদের ভালো সঙ্গী খুঁজে নেয় সেটাই সবচেয়ে ভালো হবে। তাই মহারাজ এতেও রাজি হয়ে যায়। এরপরে মিস্টার ম্যান তার মেয়েকে বলে আমারই ভুল হয়েছে, তোমাকে আমার জোর করা উচিত হয়নি। খুয়া জিন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কথাই বলে গেছে, তুমি বাড়িতে চলে আসো, এখন আমার আছো তুমি আর তোমার আছি আমি। এই বলে তার বাবা চলে যায়। তখন পেছন থেকে এরা দুজন আসলে জেন কিছু বলার আগেই যেই বলে তুমি কোনো বোকা মেয়ে না, পরিবারের প্রেশার না থাকলে তুমি কখনোই এরকম করতে না।
তবে যেহেতু তুমি তোমার রাস্তা বেছে নিয়েছো, তাহলে আমাদের আলাদা থাকাই ভালো। ভালো থেকো। তাওহুয়া বলে, আপু আমি কি তোমার সঙ্গে একটু আলাদা কথা বলতে পারবো? তারা আলাদা কথা বলতে গেলে জেন বলে, তুমি এখনো আমাকে আপু বলে ডাকছো? বিয়ের পর থেকেই আমি তোমার জন্য কত কিছুই করেছি যাতে তুমি অপমানিত হও। তাওহুয়া বলে, এসব কিছু না আপু, আমি জানি তুমি তোমার পরিবারের কাছে বন্দী। জেন বলে, সত্যি বলতে তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি কত সুন্দর, স্বাধীনভাবে চলতে পারো, মনের ইচ্ছা মতো চলতে পারো। তাওহুয়া বলে, আমি বুঝতে পেরেছি তুমি আলাদা হয়ে যাওয়ার জন্য এরকমটা করেছো, কারণ ওই দাসীকে জিজ্ঞেস করার সাথে সাথেই সে তোমার নাম বলে দিয়েছে। জেন বলে, হ্যাঁ, তোমার আর আমার জীবন আলাদা, আমি দোয়া করব তুমি ভালো থাকো। এই বলে সে তাকে জড়িয়ে ধরে, এরপর চলে যায়। তাওহুয়া বলতে থাকে, তুমি জানো না আমিও সবকিছু আমার নিজের মতো করতে পারি না। তবে এই কথা পেছন থেকে যেই শুনতে পায়। এরপর দেখা যায় তাওহুয়া একটু একা থাকার জন্য বাইরে যায়। অন্যদিকে বাড়িতে ছোট কনকিউবাইন মানে ইউশিনের মন খারাপ ছিল। যেইও এসে বলে, তোমার কি বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না? তবে একটা জিনিস মনে রাখবে, যেখানে নিজের সম্মান নেই সেখানে থেকে কোনো লাভ নেই। আমাদের কাছে আমাদের মোস্ট প্রায়োরিটি হলো আমাদের জীবন, আমাদের নিজেকে সম্মান করতে হবে। এই বলে সে চলে গেলে ইউশিনও একটু পরে চলে যায়। এরপর দেখা যায় রাত হয়ে গেছে, তবে তাওহুয়া এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখতে পায় সামনে থেকে যেই এসেছে। ওই সময় আকাশে ফায়ারওয়ার্কস জ্বলছিল। এরপর পরের দিন তাওহুয়ার শরীর খারাপ হয়ে যায়, কারণ তার অ্যান্টিডোট নেওয়ার সময় এসে গেছে। তাই সে লান বুটিকে যায়। তবে আজ লান বুটিকে ওয়ানচিং আর ইউনুকের সঙ্গে আরো একজন ছিল। তাওহুয়া যখন সেখানে যায় তখন সে ওয়ানচিং ইউনুকের কণ্ঠ শুনতে পায়, তবে এর সাথে সে আরো একজনের কণ্ঠ শুনতে পায়। সে মনে মনে বলতে থাকে, এই কণ্ঠ তো আমি শুনেছি, কিন্তু ইনি কে? সে দরজার আড়াল থেকে তাকে দেখার চেষ্টা করে। তখন সে দেখতে পায় ওই লোকের হাতে এমপ্রেস লুয়ের ব্যাচ রয়েছে। সে অনেক বেশি অবাক হয়ে যায় যে মহারানীর ব্যাচ এই লোকের হাতে কি করে আসলো। তখনই সেই লোক ইউনুককে মেরে ফেলে। সেই রক্ত তাওহুয়ার নাকে মুখেও ছিটে আসে। তাওহুয়া দেখতে পায় এই লোক অন্য কেউ না, থার্ড প্রিন্স অর্থাৎ উইন। তাওহুয়ার সাথে সাথে তখন আমরাও অবাক হয়ে যাই। তাওহুয়া পালিয়ে যেতে চায়, তবে এই শব্দ ওয়ানচিং শুনে ফেলে এবং সে তার পিছু করতে থাকে। এরপরে উশিয়া খাতায় কিছু লিখছিল। তখন তার মনে পড়ে গতকাল রাতে সে আর ইং একসাথে বাইরে ছিল। হঠাৎ ইং বলে, তুমি জানো তুমি না দেখতে অনেক সুন্দর। এই কথা শুনে উশিয়া বলে, ছেলে আর মেয়েকে একটু দূরত্ব বজায় রাখতে হয়, আর তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারো না, আমরা তো লাভার না। সে বলে, তো চলো লাভার হয়ে যাই। এই কথাতে উশিয়া অনেক অকওয়ার্ড হয়ে যায় আর সে সেখান থেকে চলে আসে। বর্তমানে সে তার কাগজটাকে ছুঁড়ে ফেললে ইং এসে বলে, দেখি তুমি কি লিখছো। উশিয়া বলে, তুমি কি কালকের ঘটনা নিয়ে এসেছো? সে বলে, না, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সে তাকে একটা কেসটি খাইয়ে দেয় আর বলে, তুমি এবার আমাকে ক্ষমা করে দিয়েছো, এখন চলো আমাকে সাহায্য করলে। আমি রাজ পাঠশালায় যেতে চাই, সেখানে আমার একটা জিনিস খোঁজার আছে। এরপরে সেখানে অনেকক্ষণ বই করার পর উশিয়া বলে, তোমার কি খোঁজা শেষ হয়েছে? তখনই তারা কারো আসার শব্দ শুনে দৌড়ে পালাতে থাকে। তারা বড় পানির টাবের ভেতর লুকিয়ে থাকে। একটু পরেই ইং যখন দাঁড়ায় তখন তাকে ভেজা কাপড়ে দেখে উশিয়ার মাথা ঘুরে যায়। ইং এটা বুঝতে পেরে বলে, কি হলো, এবার কি তুমি আমার লাভার হতে রাজি আছো? উশিয়া বলে, তোমার একটু লজ্জা নেই? সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। এদিকে এরা দুজন বলতে থাকে, এইমাত্র যে তাদের কথা শুনেছে তাকে খুঁজে বের করতেই হবে, নয়তো অনেক কিছু ধরা পড়ে যাবে। তাই তারা আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ করেই উইন উশিয়াকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে যে তার জামা কাপড়ের এই অবস্থা কেন। উশিয়া বলে, কোনো ব্যাপার না, আমি বাড়িতে যাচ্ছি পোশাক পরিবর্তন করতে। সে তাড়াতাড়ি চলে যায়, তবে এতে উইনের সন্দেহ হয়। এরপর উইনের সঙ্গে তাওহুয়ার দেখা হয়ে যায় এবং সে তাওহুয়ার স্লিভে রক্তের দাগ দেখতে পায়। তাওহুয়া লান বুটিকে আসার পরপরই তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়। সে ওয়ানচিংকে যুবরাজের সিলভার থলির ঠিকানা দেয় আর তাকে অ্যান্টিডোট দিতে বলে, তবে ওয়ানচিং সেটা ছিঁড়ে ফেলে। সে বলে, যুবরাজ জেলখানায়, এখন আমরা এটা দিয়ে কি করব? তাওহুয়া বলে, আমি চেষ্টা করেছি, তবে ওদের চোখ ফাঁকি দিয়ে আসতে পারিনি। ওয়ানচিং তাকে অ্যান্টিডোটের অর্ধেক দেয় আর বলে, আপাতত তুমি বেঁচে যাবে, তবে এই ব্যথা থেকে যাবে। তোমাকে মনে রাখতে হবে যে তোমার জীবন আর তোমার ভাইয়ের জীবন কিন্তু মহারানীর হাতে আছে, তাই তোমার কাজ তোমাকে সময় মতো করতে হবে। এরপর উইন ওয়ানচিংকে ডাকে এবং তাকে বলে, তুমি কি শিওর যে তাওহুয়ার স্লিভে যে রক্ত সেটা তাওহুয়ার নিজেরই?
ওয়ান বলে, হ্যাঁ, ওর অ্যান্টিডোটের সময় হয়ে গেছে, তাই ওর মুখ দিয়ে ব্লিডিং হবে, এটাই স্বাভাবিক। এতে উইন শিওর হয়ে যায় যে তাহলে তাদের কথা শুনে ফেলেছে চতুর্থ রাজকুমার। সে ওয়ানচিংকে একটা ওষুধ দিয়ে বলে এটা তাও হুয়াকে দেবে যেন ইম্পেরিয়াল লাইব্রেরিতে ও এটা উশিয়ার ঘরে রেখে আসে। অর্থাৎ তারা উশিয়াকে মেরে ফেলতে চায়, তাও আবার তাও হুয়ার হাতে। এরপরে লান বুটিক থেকে তাও হুয়ার জন্য নতুন পোশাক পাঠানো হয়। তবে সে সেখানে সেই বিষ পেয়ে যায় এবং সাথে একটা চিঠিও পেয়ে যায় যেখানে ইম্পেরিয়াল লাইব্রেরির কোন ঘরে এটা জ্বালাতে হবে সেটা লেখা ছিল। এদিকে জেইয়ের কাছে ঝেনলু একটা ছবি নিয়ে এসে বলে ইদানিং এই লোককে চতুর্থ রাজকুমারের প্যালেসের সামনে দেখা যাচ্ছে। যেই এই লোকের ব্যাপারে খোঁজ করতে বলে। এরপর আমরা তাও হুয়াকে দেখি তারা দুটো পোকা নিয়ে এসেছে যাদের খাঁচার ভেতরে সে ওই সুগন্ধি জ্বালিয়ে দেয় এবং সেটা বাইরে রেখে দেয়। অন্যদিকে উশিয়ার বারবার ইনের কথা মনে পড়ছিল। সে এরপর ইম্পেরিয়াল লাইব্রেরিতে যাওয়ার জন্য বের হয়। তবে তার পেছনে আমরা সেই লোককে দেখতে পাই যে তাকে ফলো করছিল। তবে হঠাৎ সেই লোককে যেই আর তার লোকজনেরা ধরে ফেলে। এখানে তাদের মধ্যে অনেক ফাইট হয়। তবে সেই লোক পালাতে পারে না, তাই সে নিজেই মরে যায়। ঝেনলু বলে ও বিষ দাঁতের ভিতর লুকিয়ে রেখেছিল। যেই বলে এখানে মার্শাল আর্ট জানা এরকম লোকেরা লুকিয়ে আছে অথচ তুমি জানতেই না। ঝেনলু এরপর ক্ষমা চায়। রাতের বেলা তাও হুয়া দেখতে পায় সেই পোকাগুলো মারা গেছে। সে বুঝতে পারে উইন তাকে দিয়ে কাউকে মারতে চাইছে। যেই বাইরে এসে ওয়াইন খাচ্ছিল তখন তাও হুয়া সেখানে আসে। সে বলে আপনার কি মন খারাপ? কার এত বড় সাহস হলো? সেও একটু ওয়াইন খেয়ে মন খারাপ করে বসে থাকে। যেই জিজ্ঞেস করে তুমি কি ভাবছো? তখন সে বলে আমি এসেছি 3 মাস হয়ে গেছে। বেইওয়ানে এখন তুষার পড়তে শুরু করেছে। আপনি তো বেইওয়ানের তুষার দেখেননি, পুরো রাজ্য সাদা হয়ে যায়। কবে যে আমি আবার সেখানে যেতে পারবো, কবে যে তুষার দেখতে পারবো। পরদিন সকালে তাও হুয়া বলতে থাকে এমন ভাবে বাড়ি থেকে বের হতে হবে যেন প্রধানমন্ত্রী আমাকে সন্দেহ না করে। তাই সে ইং এর কাছে যায়। ইং ভীষণ রেগেছিল। সে বলে কি হয়েছে? উশিয়া তোমাকে কিছু বলেছে নাকি? পৃথিবীতে একটাই পুরুষ আছে নাকি? তুমি আমার সঙ্গে পার্লারে চলো। তুমি সেজে গুজে থাকলে দেখবে কত ছেলেরা তোমার জন্য পাগল হয়ে গেছে। তখন যেই বলে কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাব। ইং বলে আমাদের মেয়েদের সঙ্গে তুমি কেন যাবে? তারা চলে যায়। ওই সময় যেই এর কাছে ঝেনলু এসে বলে চতুর্থ রাজকুমারের প্যালেসের সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাই তারা তখনই বেরিয়ে পড়ে। এদিকে তাও হুয়া ইচ্ছে করে ইনের মেকআপ খুব খারাপ ভাবে করে। এরপর পার্লারের মহিলাকে বলে আপনি একটু ঠিক করে দিন, আর সে ধীরে ধীরে পার্লার থেকে বের হয়ে আসে। এরপরে সে ইম্পেরিয়াল লাইব্রেরিতে এসে ওই চিঠিতে লেখা মতো ঘরে চলে যায়। অন্যদিকে ইং এর মেকআপ কমপ্লিট হলে সে দেখতে পায় তাও হুয়া তাকে রেখে চলে গেছে। ওই সময় সে বাইরে একটা ছেলের কথা শুনতে পায় যাকে কিনা আরো কয়েকজন মিলে বুলি করছিল। সে সেখানে গেলে সেই সব লোকেদেরকে ভাগিয়ে দেয়। এই ছেলেটার যখন কথা বলছিল তখন তার কথাবার্তা ইং এর খুবই পছন্দ হয়। তাই সে আবারও তার পেছনে যায় আর তাকে তার নাম জিজ্ঞেস করে। ছেলেটা কখন বলে তার নাম জিয়াও হান। এদিকে ঝেনলু পোশাক বদল করে আসায় ওইসব লোকেরা তাকে নিজেদের লোক মনে করে। তখন এরা তাদেরকে ধরে ফেলে। একজন নিজেই মরে যায় আর আরেকজনের দাঁত থেকে তারা আগেই বিষ করে ফেলার কারণে তাকে জীবন্ত বন্দী করতে পারে। এ করে তারা ইম্পেরিয়াল লাইব্রেরিতে যেতে থাকে যাতে চতুর্থ রাজকুমারকে প্রোটেকশন দিতে পারে। তবে এদিকে তাও হুয়া ওই সুগন্ধি জ্বালিয়ে দিয়ে এসে দেখতে পায় যেই ঘরে সে সুগন্ধি জ্বালিয়ে দিয়ে এসেছে সেই ঘরে মূলত চতুর্থ রাজকুমারের আসার কথা। এটা শুনে সে তাড়াতাড়ি সেখানে যায় আর সেই সুগন্ধি নষ্ট করে ফেলে। সে জানালা দিয়ে দেখতে পায় চতুর্থ রাজকুমার এদিকেই আসছে, তাই সে সেখানে একটা পুঁথি ছুঁড়ে মারে। উশিয়া সেটা হাতে নেওয়ার সাথে সাথে দেখতে পায় ইং অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছে, তাই সে তাদের কাছে যায়। এদিকে যেই তার লোকজন নিয়ে এসে দেখে তাও হুয়া এই ঘরে, সে তখন প্রচন্ড অবাক হয়ে যায়। সে বলে তুমি এখানে কেন? তাও হুয়া বলে ইং উশিয়াকে পছন্দ করে ফেলেছে। উশিয়াও হয়তো পছন্দ করে, তবে নিজের মনের কথা বুঝতে পারছে না। তাই আমি এখানে উশিয়ার জন্য একটা গিফট রাখতে এসেছিলাম আর বলতাম যে এটা ইং ওর জন্য পাঠিয়েছে। যেই বলে উশিয়া কোথায়? সে বলে উনি তো এখনো আসলো না। যেই বলে আমি শুনেছিলাম এখানে কোনো গুপ্তচর আসবে। তাও হুয়া বলে আমি তো অনেকক্ষণ ধরে এখানে আছি, আমি কাউকে দেখিনি। এই বলে সে চলে যেতে থাকলে যেই বলে রাজ্যের পরিস্থিতি বেশি ভালো না, তাই তুমি সাবধানে থেকো। একটু পরে ঝেনলু এসে বলে চতুর্থ রাজকুমার ইং ম্যাডামের সাথে আছে। এদিকে দেখা যায় উশিয়া জিয়াও হানকে এক টানা দেখেই যাচ্ছে। জিয়াও হান বলে আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি আমাদের সঙ্গে বসার জন্য মরিয়া হয়ে যাচ্ছিলেন। আপনি কি ইং ম্যাডামকে চেনেন? ইং বলে না, ও একটা শয়তান। সে তাকে চলে যেতে বলে আর জোর করে এখান থেকে উঠাতে গিয়ে সে নিজেই তার গায়ে পড়ে যায়।
উশিয়া তখন জিয়াওহানের কাছে একটা পুঁথি দেখতে পায়। সে বলে, আপনি এটা পড়েন? জিয়াওহান সেটা তাকে দিয়ে বলে, এটা অনেক সুন্দর একটা অনুচ্ছেদ, আপনি অবশ্যই পড়বেন। উশিয়া বলে, কিন্তু লাইব্রেরির সবাই এটাকে অনেক ক্রিটিসাইজ করছে। জিয়াওহান বলে, সবাই এগুলো বুঝবে না। এতে উশিয়া ভীষণ খুশি হয়ে যায়, আর তারা দুজন এখানে বন্ধু হয়ে যায়। এরপরে তারা দুজন পাল্টাপাল্টি কবিতা বলতে শুরু করে। কবিতার এক মাথায় জিয়াওহান ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তারা দৌড়ে তার কাছে যায়। তখন জিয়াওহান কবিতার শেষ লাইন বলে। উশিয়া তার এত সুন্দর মেধা দেখে অনেক খুশি হয়। রাতের বেলা ঝেনলু জেইয়ের কাছে ওই বিষাক্ত সুগন্ধি নিয়ে আসে আর বলে যে ইম্পেরিয়াল লাইব্রেরির ওই ঘর থেকে এটা পাওয়া গেছে, আর আমরা যে সন্ত্রাসীকে ধরেছি সে মুখ খুলেছে। সে বলেছে তারা নাকি লান বুটিকের হয়ে কাজ করে। এটা শুনে জেইয়ের মাথা ঘুরে যায়, কারণ তাওহুয়া প্রায় লান বুটিকে যায়। পরদিন দেখা যায় তাওহুয়ার শরীর অনেক খারাপ হয়ে গেছে। সে চিন্তাইকে বলে, আমার জন্য ভালো পোশাক নিয়ে আসো, আমাকে লান বুটিকে যেতেই হবে। পোশাক নিয়ে আসার সময় যেই চিন্তাইকে বলে, আমি তাওহুয়ার কাছে যাচ্ছি, দাও আমি পোশাক নিয়ে যাই। সে পোশাক নিয়ে আসলে পর্দার আড়াল থেকে তাওহুয়ার রক্তে মাখা জামা দেখতে পায়, তবে কিছু বলে না। এরপর তাওহুয়া পোশাক পরিবর্তন করার সময় যেই জিজ্ঞেস করে, তুমি কি কোথাও যাচ্ছ? সে বলে, হ্যাঁ, কাপড়ের দোকানে যাচ্ছি। সে পোশাক পরে বের হলে যেই তার হাতে ফুলের ছবি দেখে বলে, এটা আবার কি? কে বলে, এটা ফুলের ছবি, মেয়েরা হাতে আঁকে। যেই বলে, দেখে মনে হলো যেন কোনো গুপ্তচরের স্পেশাল মার। এরপরে যেই বলে, দেখো রাজ্যের অবস্থা ভালো না, তাই আজ তোমার বাইরে যাওয়া হবে না। তোমার কিছু প্রয়োজন হলে তুমি কোনো দাসীদের দিয়ে নিয়ে এসো। তাওহুয়া বলে, যদি আমি আপনাকে বলি যে আমাকে বাইরে যেতেই হবে? যেই বলে, তাহলে হতে পারে আমার প্যালেসের লোকেরা তোমাকে কোনো সন্ত্রাস মনে করে আঘাত করে ফেলতে পারে। সেটা তো বেশি ভালো হবে না, তাই না? তাওহুয়া বুঝে যায় যে সে আজ বাড়ি থেকে বের হতে পারবে না। যেই চলে গেলে চিন্তাই সেখানে এসে বলে, আমরা কি তাহলে আজ যাব না? তাওহুয়া বলে, অবশ্যই যাবে। এই খবর যেই এর কাছে চলে আসে যে তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হয়ে গেছে, তাই যেই রাস্তায় তাদেরকে ফলো করতে থাকে। লান বুটিকে উইনও ছিল। তাওহুয়া সেখানে গিয়ে বুঝতে পারে যে এখানে উইন রয়েছে। সে ওয়ানচিং কে বলে, আমাকে ওষুধ দিয়ে দাও। ওয়ানচিং বলে, তুমি আমাদের কাজ কমপ্লিট করনি, কোন মুখে ওষুধ নিতে এসেছো? সে বলে, আমি একটুর জন্য যেই এর কাছে ধরা পড়িনি, তবে আমি জানি তোমরা চতুর্থ রাজকুমারকে মারতে চাও, আর আমার কাছে একটা ফুল প্রুফ প্ল্যান আছে। কিন্তু আমার শরীরে যদি না চলে আমি কিভাবে এই কাজ সম্পন্ন করব? উল্টো আমি তো জেইয়ের কাছে ধরা পড়ে যাব। উইন ভেতরে থেকে গুটের শব্দ করলে ওয়ানচিং বুঝতে পারে উইন তাকে ওষুধ দিতে বলছে। সে তাকে ওষুধ দিয়ে দেয়। তাওহুয়া এরপর চলে যায়। উইন ওয়ানচিং কে বলে, বেইওয়াম থেকে কোনো খবর এসেছে? ওয়ানচিং বলে, না, মহারানী কোনো খবর পাঠায়নি। উইনের চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে। সে বলে, হতে পারে ও অন্য কোনো কাজে ব্যস্ত আছে। মহারানীর সঙ্গে তার কি সম্পর্ক তা হয়তো আমরা একটু পরে জানতে পারবো। এদিকে তাওহুয়া বাড়িতে এসে দেখতে পায় যেই তার ঘরে দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তাওহুয়া বলে, লান বুটিকে। সে বলে, কেন? তাওহুয়া বলে, আপনি তো জেনেই গেছেন, তারপর কেন জিজ্ঞেস করছেন? আমি আপনাকে বলেছি আমি ওই রাজ্যের এবং আপনার কোনো ক্ষতি করব না। তবে মনে হয় এখন আপনি আর আমাকে বিশ্বাস করেন না। যেই বলে, না, আমি তোমাকে বিশ্বাস করি। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন উশিয়াকে একজন এসে বলে, আপনাকে রাজকুমারী তাওহুয়া ডেকেছে। উশিয়া সরল মনে বের হয়ে যায়। তবে এরপর দেখা যায় চিন্তাই তাওহুয়াকে বলছে, আপনার নাম করে রাজকুমার উশিয়াকে কেউ তার প্রাসাদ থেকে নিয়ে গেছে। আমি দেখলাম গাড়ি একটা টি হাউসের দিকে যাচ্ছে। তাওহুয়া তখন জেইয়ের সঙ্গে দেখা করতে যায়। তবে একজন সেবক বলে, প্রধানমন্ত্রী এখন বাড়িতে নেই। তাওহুয়া তখন সরাসরি সেই টি হাউসে চলে যায়। এখানে এসে সে ওয়ানচিংকে আটকায় আর বলে, আপু, তুমি যদি চাকু দিয়ে ওকে মারো তাহলে যেই কোনো না কোনো ভাবে তোমাকে ধরে ফেলবে। তবে ওই দিনের প্ল্যানটা একদম ভালো ছিল। এই সুগন্ধিটা আজকে ব্যবহার করি। তারা সেই সুগন্ধিটা জ্বালিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে যেই রাজপ্রাসাদ থেকে বাইরে আসলে ঝেনলু বলে, চতুর্থ রাজকুমারকে নাকি কিডন্যাপ করা হয়েছে। যেইও এদিকে আসতে থাকে। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, উশিয়া হয়তো এখন আর বেঁচে নেই, তাই ওয়ানচিং সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তাওহুয়া তাড়াতাড়ি উশিয়ার কাছে সে তাকে ডাকতে থাকে। সে মনে করে এই বিষের উপরে সে অন্য একটা ওষুধ দিয়েছে যাতে করে এই বিষের প্রভাব কেটে যায়। ওই সময় যেই লোকজন নিয়ে সেখানে চলে আসে। সে তাওহুয়াকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি এখানে একজনকে বাঁচাতে এসেছি। ঝ্যাংলু বলে, এটা সেই বিষ যেটা ওই দিন লাইব্রেরিতে পাওয়া গেছে। যেই উশিয়াকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে বলে আর তাওহুয়াকে বন্দি করতে বলে। এরপরে তাওহুয়াকে বন্দি করা হলে যেই বলে, তুমি এরকমটা কেন করলে? তুমি তো বলেছিলে ও তোমার ভাইয়ের মতো।
তাওহুয়া বলে, আমি বলেছি আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম। আপনি বলেছিলেন আমার উপর আপনার ভরসা আছে, এই আপনার ভরসা। যেই সেখান থেকে চলে যায়। একটু পরে একজন সৈনিক এসে বলে, আমরা ওই ম্যাডামের উপরে এত টর্চার করেছি, তারপরও উনি কিছুই স্বীকার করছে না। যেই এটা শুনে দৌড়ে সেখানে যায়। তাওহুয়ার অবস্থা দেখে সে আর সহ্য করতে পারে না। সে বলে, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, যা জিজ্ঞেস করার আমি সেখানেই করব। এরপরে বাড়ি এসে তাওহুয়া নিজের চিকিৎসা নিজেই করছিল। চিন্তায় এসে তার কাছে কান্না করলে সে বলে, এটা কান্না করার সময় নয়, বলো উশিয়া কেমন আছে। সে বলে, ওনার সুস্থতার কোনো খবর পাইনি, শুনেছি আগামীকাল নাকি ওনাকে চিকিৎসার জন্য ওগুই পাহাড়ে নিয়ে যাওয়া হবে। তাওহুয়া বলে, উনি তো এমনি সুস্থ হয়ে যাওয়ার কথা, হয়তো এটা জেইয়ের কোনো প্ল্যান, যাতে আমরা রাজকুমারকে মারতে গিয়ে ধরা পড়ি। ঠিক আছে, আমরাও তাহলে সেভাবেই কাজ করব। এরপরে জেইয়ের কাছে তাওহুয়ার চিঠি আসে, যেটা ছিল ডিভোর্স লেটার। যেই তাওহুয়ার কাছে গিয়ে বলে, তো আমাকে বলার মতো তোমার এখন এই একটাই কথা আছে। সে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তাওহুয়া বলে, আমাদের জীবন কখনোই এক রেখায় চলতে পারে না, আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। এই ওয়াইন খাওয়ার পর আমরা আলাদা হয়ে যাব। তবে যেই সেটা ফেলে দেয়, কিন্তু তাওহুয়া খেয়ে ফেলে। এরপর সে আবার ওয়াইন ঢালতে ঢালতে বলে, আপনার কি আমাদের প্রথম দেখার কথা মনে আছে? ওই সময় আমি এক প্রকার জোর করেই আপনাকে বিয়ে করেছিলাম। এই বিয়েটা ভেঙে দেওয়াই এখন সবচেয়ে ভালো উপায়। যেই বলে, তুমি কি আমাকে বিয়ে করে এখন অনুশোচনা করছো? তাওহুয়া বলে, খেলায় আমি হেরে গেছি, কিন্তু এই বিয়েতে আমার কোনো অনুশোচনা নেই। আমরা যখন ওই গ্রামে ছিলাম, ওই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। যেই হেসে বলে, তুমি আমার জীবন একদম এলোমেলো করে দিয়েছো। তুমি আমাকে বিয়ে করেছো, আমার জীবন বদলে দিয়ে এখন অন্য জায়গায় সুখ খুঁজছো। আমি তোমাকে বলে দিই, সেটা সম্ভব না। থাকলে তোমাকে আমার সাথেই থাকতে হবে। সে আবারও ওয়াইন ফেলে দেয়। তবে তাওহুয়া সেটা মুখে নিয়ে যেইকে কিস করে খাইয়ে দেয় আর বলে, আজ থেকে আমরা আলাদা। এই বলে সে চলে যেতে চাইলে যেই তাকে জোর করে ধরে কিস করতে থাকে। এরপর সে তাকে একেবারে বিছানায় নিয়ে আসে। এভাবেই রাত পার হয়ে যায়। সকাল হতেই তাওহুয়া ধীরে ধীরে জেইয়ের টোকেন নিয়ে সেখান থেকে চলে যায়। যেই ঝ্যানলুকে বলে, আজ যাকেই উভয় পর্বতে দেখা যাবে রাজকুমার উশিয়াকে মারতে এসেছে তাকেই মেরে ফেলবে। অর্থাৎ যদি তাওহুয়া হয়, তারা তাওহুয়াকেও মেরে ফেলবে। এদিকে তাওহুয়া ওয়ানচিং এর কাছে গেলে ওয়ানচিং তার গলায় চাপড়ে ধরে। সে তখন বলে, আমাকে ক্ষমা করে দাও, তুমি ওই দিন চলে যাওয়ার সাথে সাথেই যেই তার লোকজন নিয়ে চলে এসেছে। দেখো ওরা আমাকে কি পরিমাণ টর্চার করেছে। বিশ্বাস করো, আমি ওদেরকে কিছুই বলিনি। আমি জানি আমার ভাইয়ের জীবন তোমাদের হাতে আছে, আমি তোমাদেরকে ধোঁকা দিতে পারবো না। ওয়ানচিং তাকে ছেড়ে দিলে সে বলে, আমি একটা জিনিস আজ স্বীকার করতে চাই, আমাদের ইউনুককে কে মেরেছে সেটা আমি দেখেছি। তবে যাকে মহারানী বিশ্বাস করেছে তাকে আমিও বিশ্বাস করি। আমি তার হয়ে কাজ করতে চাই, আমি সারা জীবন তার প্রতি লয়াল থাকবো। কথাগুলো সে উইনকে শুনিয়ে শুনিয়ে বলছিল, কারণ সে জানে উইন ভেতরেই আছে। তাওহুয়া বলে, চতুর্থ রাজকুমার রাজার ছেলে, তাকে এভাবে মেরে ফেলা অনেক বড় রিস্কের ব্যাপার হয়ে যাবে। ওয়ানচিং বলে, আমি জানি তুমি উশিয়াকে নিজের ভাইয়ের মতো মনে করো, তবে উশিয়াকে তো মরতে হবে, কারণ সে না মরলে তোমার ভাই মারা যাবে। তাওহুয়া তখন চলে যায়। এদিকে আমরা উশিয়াকে দেখি, যার সেবক তাকে বলে যে তাওহুয়া তাকে মারতে চেয়েছিল। তখন তার আবছা আবছা কিছু মনে পড়তে থাকে। আসলে ওই দিন সে পুরোপুরি অজ্ঞান ছিল না, তাই সে যেইকে এই বিষয়ে জানানোর জন্য বাইরে আসে। তবে এরপর সে অজ্ঞান হয়ে যায় আর তার সামনে আমরা একজন লোককে দেখতে পাই। এরপরে আমরা ঝ্যানলুকে দেখি, যে কিনা লোকজন নিয়ে চিন্তাইয়ের উপর নজর রাখছিল। এদিকে তাওহুয়া আর ওয়ানচিং একসঙ্গে ঘোড়ার গাড়িতে করে আসছিল। আসলে তাওহুয়া আগেই চিন্তাইয়ের সঙ্গে প্ল্যান করেছিল যে ওয়ানচিংকে তারা এখানে পাহাড় থেকে ফেলে দেবে, আর এর দোষ দেবে জেইয়ের উপরে, যে জেই তাকে মেরে ফেলেছে। প্ল্যান মতো সে ঘোড়ার গাড়ির এক পার্ট খুলে ফেলে। তবে ওয়ানচিং নিজেকে বাঁচিয়ে সেই ঘোড়ার গাড়িও নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর তাওহুয়াকে বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি চতুর্থ রাজকুমারের জন্য আমাকে মারতে চাইবে। তখন সামনে থেকে আরেকটা ঘোড়ার গাড়ি আসে, যার ভেতরে উশিয়া ছিল। এরপরে তারা তিনজন সেই গাড়িতে করে যাচ্ছিল। ওয়ানচিং বলে, তোমার দাসীর মতো আমিও এই গাড়িতে একই সিস্টেম করেছি, আমিও এক ধাক্কায় উশিয়াকে এখান থেকে ফেলে দেব। তখন আমরা দেখতে পাই উপরে চিন্তাইকে এরা আটকে রেখেছে, আর যেই তাওহুয়াকে মারার জন্য তীর পয়েন্ট করতে চাইলে সে দেখতে পায় ওই গাড়িতে উশিয়াও রয়েছে। তাই সে ঘোড়ার দড়ি কেটে দেয়, যাতে তারা তিনজনে ঘোড়ার গাড়ি থেকে নিচে পড়ে যায়। এরপর ওয়ানচিং যেইকে বলতে থাকে, তোমার সাহস থাকলে তুমি আমার কাছে আসো, আমি তোমার প্রিয়তমা আর এই রাজকুমার দুজনকেই মেরে ফেলবো।
যেই বলতে থাকে তোমার মনে হয় বেইওয়ান রাজ্য থেকে আসা গুপ্তচরদের জন্য আমার মায়া করবে, সে হাতে দুটো তীর নেয়। চিন্তায় চিৎকার করে বলতে থাকে রাজকুমারীর কোনো দোষ নেই, তবে যেই তার কথা শোনে না। কিন্তু এরপর সে দুটো তীরই ওয়ানচিং এর দিকে ছুঁড়ে মারে। ওয়ানচিং পড়ে যাওয়ার সময় তাওহুয়াকে টেনে ধরে, যার ফলে তাওহুয়া পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল। যেই দৌড়ে এসে তাকে ধরতে চায় তবে পারে না। তাওহুয়া নিচে পড়ে যায়। চিন্তায় চিৎকার করে বলে এইবার আমি বেইওয়ান ফিরে যাব আর তাদেরকে বলবো যে আমাদের রাজকুমারীকে এই প্রধানমন্ত্রী কি করেছে। যেই প্রচন্ড ভেঙে পড়েছিল, কিন্তু তারপরও সে বলছিল আমরা দুজন গুপ্তচর মেরেছি, তাই এতে আমাদের কোনো অনুশোচনা নেই। এরপর দেখা যায় লান বুটিকের সবাইকে ধরে নিয়ে আসা হয়েছে। এখানে যেই একজন লোকের হাতে তাওহুয়ার হাতের মতো ফুলের ছবি দেখতে পায়, সে এই বিষয়ে জিজ্ঞেস করে, তবে সেই লোক কিছুই বলে না। হঠাৎ করেই সেখানে থাকা একজন মারা যায়। যেই বুঝতে পারে হয়তো তাদের শরীরে কোনো প্রকার বিষ দেওয়া হয়েছে, সে তখন বলে লান বুটিকে আমি কিছু অ্যান্টিডোট পেয়েছি। সব লোকেরা তখন বলতে থাকে আমাদেরকে অ্যান্টিডোট দিন। যেই তখন এই বিষয়ে জানতে চাইলে একজন মহিলা বলে আমাদেরকে ইমপ্রেস লু এই বিষ খাইয়ে এই রাজ্যে পাঠিয়েছে। অ্যান্টিডোটের সময় হয়ে গেলে মুখ থেকে ব্লিডিং শুরু হয়, আর ওষুধ সময় মতো না নিলে মানুষ মারা যায়। এমনকি সে আমাদের পরিবারকেও বন্দি করে রেখেছে। যেই বলে তোমরা তো ওনার গুপ্তচর, কিন্তু তাওহুয়া? সে বলে তাওহুয়াও আমাদের মতোই। যেই বলে কিন্তু ও তো রাজকুমারী। তখন আরেকজন লোক বলে প্রধানমন্ত্রী, তুমি ভাবছো বেইওয়ান রাজ্যের রাজকুমারী তোমার কনকিউবাইন হয়ে এখানে থাকছে? এই তাওহুয়া এক বাটি ভাতের জন্য হাঁটু গেড়ে বসে কান্না করেছে, তোমার সঙ্গে ওকেই মানায়। যেই কিছুই বুঝতে পারে না। একটু পর জানলু বলে ম্যাডামের প্যালেসে আমি এটা পেয়েছি, মনে হচ্ছে এটা তার ভাইয়ের চিঠি। এটা দেখে যেই বুঝতে পারে ইমপ্রেস লু তাওহুয়ার ভাইকে বন্দি করে রেখেছে। তখনই উশিয়া সেখানে আসে। সে বলে তাওহুয়ার হঠাৎ করে কি হলো? ওই দিন আমি পুরোপুরি অজ্ঞান ছিলাম না, তাওহুয়া আমাকে বাঁচাতে চাইছিল। তুমি আমাকে বলো তুমি ওকে মেরে ফেলেছো? যে এর আর কখন কিছুই বলার থাকে না। সে বাড়িতে আসলে একজন লোক সেখানে আসে, যাকে যেই অনেক আগেই পাঠিয়েছিল বেইওয়ান রাজ্যে তাওহুয়ার ব্যাপারে খোঁজ করতে। সেই লোক তাওহুয়া কত কষ্টে বড় হয়েছে সেই সব কথাই যেইকে বলে। এইসব শুনে যেই একদম ভেঙে পড়ে। সে এরপর তাওহুয়ার প্যালেসে যায় আর তাওহুয়ার সঙ্গে কাটানো দিনগুলো মনে করতে থাকে। ওয়াইন খেতে এসেও তার তাওহুয়ার কথা মনে পড়ে যায়। সে তখন কাঁদতে শুরু করে। ওই সময় ঝান্ডু এসে বলে ম্যাডামকে খুঁজতে গিয়ে আমরা এটা পেয়েছি। যেই আর এক মুহূর্ত দেরি না করে তার সকল লোক নিয়ে বেরিয়ে পড়ে তাওহুয়াকে খুঁজতে। সে মনে মনে বলতে থাকে আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি কারো ক্ষতি চাও না, তুমি শুধু শান্তিতে একটা সাধারণ জীবন কাটাতে চেয়েছিলে। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। এভাবেই রাত পার হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় উশিয়া আর ইং তাওহুয়ার জন্য প্রার্থনা করছে। তখন তারা শুনতে পায় রে জিয়াও হানকে কতগুলো ছেলেরা আবারও গুলি করছে। ইং সেখানে গিয়ে সে কাগজগুলো ছিনিয়ে নেয়। এরপর উশিয়া সামনে দাঁড়ালে তারা ভয় পেয়ে চলে যেতে চায়। তবে ইং বলে তোমাদেরকে ভালো করে বলে রাখি, জিয়াও হান আমার আর চতুর্থ রাজকুমারের বন্ধু, তাই ওর সঙ্গে এরকম ব্যবহার করার সাহস আর কখনোই করবে না। জিয়াও হান বলে আমি কি আপনাদের জন্য একটা কবিতা বলতে পারি? এরপর সে কবিতার মাধ্যমে তাদেরকে গালি দিয়ে দেয়। তারা তো চলে যায়, তবে এরা দুজন হাসতে থাকে। ইং কিছু বুঝতে না পারলে তারা বুঝিয়ে দেয়, কিন্তু ইং কাও বোঝে না, তাই তারা লিখে বোঝায়। এদিকে যেই মহারাজের সঙ্গে কথা বলতে আসলে মহারাজ বলে আপনাকে অনেক ক্লান্ত লাগছে, আমি আপনার জন্য একটা ব্যবস্থা করেছি। যেই পেছনে ফিরলে দেখতে পায় গার্ডরা ব্যাগ নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে, অর্থাৎ মহারাজ তাকে শাস্তি দিতে চায়। যেই কোনো কথা না বলে শাস্তি নিয়ে আবার মহারাজের কাছে আসে। মহারাজ বলে এই বিয়েটা একটা পলিটিক্যাল বিয়ে ছিল, তুমি তোমার স্ত্রীকে রক্ষা করতে পারোনি, এবার আমি বেইওয়ান রাজ্যে কি জবাব দেব, তাই এটা তোমার শাস্তি। এদিকে ইমপ্রেস লুকে দেখানো হয় যে এইসব খবর শুনতে পেয়ে ভীষণ রেগে যায়। একটু পর সে তার দাসীকে বলে কয়দিন যেন আমার সঙ্গে কেউ দেখা না করতে আসে, কেউ আসলে বলে দেবে আমি ধ্যান করছি, অর্থাৎ হয়তো সে কোথাও যাবে। এদিকে যেই ঝ্যাংলুকে বলে আশেপাশের যত ডাক্তারের দোকান আছে সবগুলো রেকর্ড এনে আমাকে দাও। এরপরে সব রেকর্ড আনা হলে সে সারা রাত বসে সেগুলো দেখে। তখন সে একটা জিনিস দেখতে পায়, কয়দিন যাবৎ একজন ডাক্তার প্রতিদিন তৃতীয় রাজকুমারের বাড়িতে যাচ্ছে। তাই সে ওই ডাক্তারের দোকানে গেলে জানতে পারে সে আজও তৃতীয় রাজকুমারের বাড়িতে গেছে। এদিকে আমরা তৃতীয় রাজকুমার মানে উইনের বাড়িতে তাওহুয়াকে দেখি, যার মাত্র জ্ঞান ফিরেছে। চিন্তাই এসে বলে রাজকুমারী আপনি অবশেষে উঠলেন। ওই দিন যখন আমি আপনাকে পেয়েছিলাম আপনার সারা গায়ে আঘাত ছিল। উবুই পাহাড় থেকে পড়ে গেলে মানুষ সহজে বাঁচে না, আপনি অনেক ভাগ্যবতী। তাওহুয়া বলে বেইওয়ান থেকে আসার রাস্তায় আমাদের কি উবুই পাহাড় পার হয়ে আসতে হয়?
চিন্তাই তার কথায় ভীষণ অবাক হয়ে যায়। আসলে তাওহুয়ার ডে ওয়ান থেকে সে বিয়ের জন্য যে এসেছে এটাই মনে আছে, এরপরে কি হয়েছে তা আর মনে নেই। তখনই সেখানে ডাক্তার আসে, এরপর সেখানে উইন আসে। উইনকে দেখে তাওহুয়ার কিছু কিছু স্মৃতি মনে আসতে থাকে। চিন্তাই ধীরে ধীরে বলে এটা তৃতীয় রাজকুমার। ডাক্তার আর চিন্তাই চলে গেলে উইন বলে, তুমি জানো তোমার চিকিৎসার জন্য আমার কত কিছু খরচ হয়েছে, তুমি কিভাবে তোমার ঋণ পরিশোধ করবে? তাওহুয়া বলে, আমি অলরেডি আপনাকে বিয়ে করেছি, আপনি বলুন আমি কিভাবে আপনার ঋণ পরিশোধ করতে পারি? সে বলে, তুমি আমাকে কবে বিয়ে করলে? তাওহুয়া বলে, আমি তো রাজ পরিবারে বিয়ের জন্যই এসেছি, আপনাকে বিয়ে করিনি, তাহলে আপনার বাড়িতে কেন আছি? উইন বুঝে যায় তাওহুয়ার কিছু মনে পড়ছে না, তাই সে বলে, আমাদের বিয়ে হয়নি, আমরা বাবার নির্দেশের অপেক্ষায় আছি। সে বলে, তুমি এখানে থাকার পর থেকে আমি তোমাকে ন্যাং বলে রাখি। এরপরে সে চলে যায়। এদিকে ডাক্তার বাইরে আসার সাথে সাথেই এরা দুজন তাকে ধরে। যেই তাওহুয়ার ছবি দেখিয়ে বলে, এনাকে দেখেছে কিনা? ডাক্তার বলে, এরকম একটা মেয়ে রাজকুমারের বাড়িতে আছে। যেই এরপর তাকে চলে যেতে বলে। এদিকে চিন্তাইকে উইন বলে, তোমার রাজকুমারীর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, তুমি রাজকুমারীকে এটাই বলবে, আর যদি না বলো তাহলে কিন্তু তুমি তোমার রাজকুমারীর বিষের অ্যান্টিডোট পাবে না। তোমার জন্য আমরা একটা ঘরের ব্যবস্থা করেছি, তোমার রাজকুমারীকে 3 বেলা খাবার দিয়ে এসে তুমি ওই ঘরে সারাদিন বসে থাকবে। এরপর চিন্তাই ওই ঘরে গিয়ে ভাবতে থাকে 15 দিন আগে যখন তাওহুয়া উশিয়াকে বাঁচানোর প্ল্যান করছিল, তখন সে বলছিল যদি কোনোভাবে আমার প্ল্যান ফেল করে তাহলে আমরা তৃতীয় রাজকুমারের প্যালেসে যাব, কারণ ওয়ানচিং এর পর একমাত্র সেই থাকবে যার কাছে বিষের অ্যান্টিডোট থাকবে। এরপরে উইনের কাছে খবর আসে যে প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চায়। একটু পর দেখা যায় চিন্তাই তাওহুয়ার জন্য খাবার নিয়ে গেছে, তবে সে তার সঙ্গে তেমন কোনো কথা না বলে চলে যেতে থাকলে তাওহুয়ার একটু সন্দেহ হয়। একটু পর দেখা যায় তাওহুয়া নতুন পোশাক দেখছে। উইন এসে বলে, তোমার কি পছন্দ হয়েছে? তাওহুয়া বলে, অবশ্যই পছন্দ হয়েছে। সে বলে, মিথ্যা কথা কেন বলছো? তাওহুয়া বলে, কয়দিন পর আমাদের বিয়ে হয়ে যাবে, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলবো? উইন বলে, তোমার মতো মেয়েকে আমি কেন বিয়ে করব? তুমি কি সত্যিই সবকিছু ভুলে গেছো? যেদিন তুমি এখানে এসেছো সেই দিনই তুমি অন্য পুরুষের সঙ্গে ছিলে। তাওহুয়ার তখন একটু একটু কিছু মনে পড়তে থাকে। সে নিচে বসে বলে, আমাকে ক্ষমা করবেন, তবে আমি ইচ্ছে করে কিছুই করিনি, এখানে শুধু শুধুই আমার বদনামি হচ্ছে। উইন বলে, আমি জানি, এজন্যই তো আমি বাবার কাছে তোমার সুপারিশ করেছি, তোমাকে নিজের প্যালেসে রেখেছি, তবে এখন সেই প্রধানমন্ত্রী তোমার সঙ্গে আবার দেখা করতে চাইছে। তাওহুয়া বলে, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উইন বলে, সেটা আমি জানি, কিন্তু উনি যেহেতু তোমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে আমি চাই তুমি দেখা করো, তবে তাকে জ্বালাও, তাকে বোঝাও যে তুমি তাকে পছন্দ করো না, তোমার তাকে প্রয়োজন নেই। তাওহুয়া বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর পরদিন যেই উইনের কাছে এসে বলে, শুনলাম আপনার বাড়িতে নাকি রাজকুমারী তাওহুয়ার মতো কেউ থাকছে। উইন বলে, এখন এই মিথ্যা কথা আবার কে ছড়ালো? সে তার দাসকে বলে দেয় ম্যাংকে ডেকে নিয়ে আসতে। দাস ফিরে এসে বলে, ম্যাং ম্যাডাম বলেছে ওনার নাকি এখন ঘুমে ধরেছে। উইন রাগ করতে চায়, তবে যেই বলে, সমস্যা নেই, ঘুমাক, আমি বরং আপনার সঙ্গে সময় কাটাই। এভাবেই বারবার অজুহাত দিতে দিতে একেবারে রাত হয়ে যায়। রাতের বেলা তাওহুয়া সেখানে আসে। তাকে দেখেই জেইয়ের চোখ ছলছল করে ওঠে। সে বলে, তুমি কি ভালো আছো? তবে তাওহুয়া তো তাকে চিনতে পারে না। সে বলে, রাজকুমার আমার এত যত্ন করে, আমি খারাপ থাকবো কেন? যেই বলে, চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। তাওহুয়া উইনের কাছে এসে বলে, বিশ্বাস করুন এই লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেই বলে, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? যেই তাওহুয়াকে দেখে বুঝতে পারে তাওহুয়া তাকে ক্ষমা করেনি, তাই সে বলে, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। তবে তাওহুয়া বলে, না, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। এরপরে তারা খাবার খেতে বসলে যেই বুঝতে পারে তাওহুয়ার হাতের চিহ্নটা চলে গেছে, মানে হয়তো সে অ্যান্টিডোট নিয়েছে। যেহেতু উইনের কাছে অ্যান্টিডোট আছে, তাই তাওহুয়া এখানে থাকলেই ভালো থাকবে। তাওহুয়া এখানে উল্টোপাল্টা মশলা দিয়ে অনেক বেশি ঝাল দিয়ে রান্না করে এনেছিল, কিন্তু তারপরও যেই সেগুলো খায়, খাবারের এত ঝাঁঝালো গন্ধ উইনের সহ্য হয় না, তাই সে সেখান থেকে বাইরে চলে যায়। তখন যেই বলতে থাকে, তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি, এই দেখো আমি এটা পেয়েছি। তাওহুয়া বলে, আপনি আমাকে কেন খুঁজেছেন? আর আমি কিভাবে পড়ে গিয়েছিলাম? হয়তো আপনি আমার ক্ষতি করতে চেয়েছিলেন। এরপর সে চলে যেতে থাকলে যেই তাকে ডাক দিয়ে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? তাওহুয়া বলে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কেন ঘৃণা করতে যাব? আমার তৃতীয় রাজকুমারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাই আপনি চলে যান। এই কথা শুনে যেই দৌড়ে এসে তাকে ধরে। তাওহুয়ার তখন কিছু কিছু মনে পড়তে থাকে। সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আপনি একজন বড় মাপের অফিসিয়াল,
রাজ্যে এত এত মেয়ে থাকতে আপনি আমার পিছনে কেন পড়েছেন? আমি ভিনদেশী একটা মেয়ে, এই রাজ্যে একটু আশ্রয়ের জন্য এসেছি, দয়া করে আমার সম্মান নষ্ট করবেন না। তখন উইন সেখানে এসে তাওহুয়াকে বলে ওনার কাছে ক্ষমা চাও। যেই বলে রাজকুমার দয়া করে এই ম্যাডামের যত্ন নেবেন। এই বলে সে তার প্রার্থনা করা ওই তাবিজটা নিয়ে চলে যায়। তাওহুয়ার তখন অনেক খারাপ লাগছিল, সে মনে মনে বলতে থাকে ওনার কষ্টে আমার কেন কষ্ট হচ্ছে। এদিকে যেই বাড়িতে আসলে ঝ্যানলু বলে লান বুটিকের সবাই মারা গেছে, আসলে তাদের কাছে তো কোনো অ্যান্টিডোট নেই। যেই বলে তাওহুয়া ভালো আছে, তার মানে ওই অ্যান্টিডোট তৃতীয় রাজকুমারের কাছে আছে। এরপরে যেই ইম্পেরিয়াল ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে জিংপিয়াও টিলের তার কাছে কোনো অ্যান্টিডোট আছে কিনা। ডাক্তার বলে আমার এক শিষ্য এই ওষুধটা বানিয়েছিল, তবে এর অ্যান্টিডোট কিভাবে বানাতে হয় তা তো আমি জানি না, আমি রিসার্চ করে দেখতে পারি। এরপর সে বলে ইদানিং আমার স্ত্রী অনেক কিছু ভুলে গেছে। ডাক্তার বলে এ বিষয়ে আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতে পারবো। পরদিন দেখা যায় বেইওয়ান রাজ্য থেকে অনেক জিনিসপত্র এবং দাসদাসীদেরকে এই রাজ্যে পাঠানো হয়েছে। তবে রাস্তার মাঝখানে ঝ্যানলু বলে এবার আপনাদেরকে আমার সাথে যেতে হবে। সে তাদেরকে নিয়ে যায়। এদিকে উইনের প্যালেসে একজন মহিলা আসে, যে ছিল ইমপ্রেস লু। তাকে দেখেই উইন খুশি হয়ে যায়। এরপর তাওহুয়া শুনতে পায় উইন দাসদাসীদের সঙ্গে অনেক রাগ করছে। দাসদাসীরা বলাবলি করছে প্রধানমন্ত্রী বেইওয়ান থেকে আসা সকল জিনিসপত্র এবং দাসদাসীদেরকে কবজা করেছে। এটা শুনে তাওহুয়া এই বিষয়ে আরো জানতে চায়। সে তখন সেখানে থাকা একটা বড় ঝুড়ির কাছে যায়, আসলে সে এটাই করে বাইরে যাবে। এদিকে যেই ওই সকল দাসদাসীদেরকে তাওহুয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা এফেক্ট করে বলতে শুরু করে যে তারা তাওহুয়াকে কিভাবে টর্চার করেছে। মানে তারা যেইকে বোঝাতে চায় তারা তাওহুয়াকে কখনো সাপোর্ট করেনি, যেই যাতে তাদেরকে ছেড়ে দেয়। কেউ বলে যে সে তাওহুয়াকে ঠান্ডা পানিতে বসিয়ে রেখেছে, কেউ বলে যে সে তাওহুয়াকে খাবার না দিয়ে উল্টো থাপ্পড় মেরেছে। এভাবেই তারা তাওহুয়াকে কিভাবে টর্চার করেছে তা বলতে থাকে। যেই রেগে তাদেরকে নিয়ে যেতে বলে। এরপর বাকি যারা ছিল তারা বলতে থাকে হয়তো আপনি মনে করেন রাজকুমারী অনেক খারাপ, কিন্তু রাজকুমারী খারাপ নয়। তারা বলে যে রাজকুমারী একজন রাজকুমারী হওয়া সত্ত্বেও কতটা কষ্ট করেছে এবং এইসব দাসদাসীরা সবসময় চেষ্টা করেছে তাকে সাহায্য করতে। আড়াল থেকে তাওহুয়া এইসব কথা শুনছিল। সবকিছু শোনার পর যেই এসব দাসদাসীদেরকে স্বর্ণমুদ্রা দেয় যাতে তারা ভালো করে জীবনযাপন করতে পারে। তাওহুয়া ভীষণ অবাক হয়ে যায় যে যেই আসলে কি জানতে চায়। তবে একটা জিনিস সে স্পষ্ট বুঝতে পারে যে যেই হয়তো তার খারাপ চায় না। তখন তাওহুয়া কারো আসার শব্দ শুনে সেখান থেকে পালিয়ে যায়। ঝ্যানলু যেইকে বলে যে রাজকুমারী এসেছিল। যেই দৌড়ে বাইরে যায়, তবে সে শুধুমাত্র তাওহুয়ার রুমালটাই পায়। এদিকে তাওহুয়া বাড়িতে আসলে একজন দাস বলে আপনি এখানে কি করছেন। সে বলে আমি তো রাজকুমারের কাছে যাব, কিন্তু হঠাৎ করে হারিয়ে গেছি। সে বলে ঠিক আছে চলুন আমি নিয়ে যাচ্ছি। তাওহুয়া সেখানে গেলে সে দেখতে পায় একজন দাসের কাছ থেকে অনেকগুলো কয়েন নিচে পড়ে গেছে। উইন এসে বলে কি বলবে। সে বলে আসলে নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে আমার আপনাকে সম্মান জানানো উচিত। উইন বলে না না, এখানে তোমাকে এইসব নিয়ম মানতে হবে না। তাওহুয়া তাই চলে যায়। তখন দেখা যায় আড়াল থেকে ইমপ্রেস লু বাইরে এসেছে। সে বলে এই মেয়েটার স্মৃতি সত্যিই চলে গেছে। এই মেয়েটা কিন্তু অনেক চালাক, তাই তুমি যা করবে সাবধানে করবে। উইন বলে অবশ্যই হুয়া, আমি তোমার সব কথা শুনবো। মানে বুঝতেই পারছো এদের মধ্যে অসম্ভব রকম খারাপ একটা নিষিদ্ধ প্রেম চলছে। এরপর যেই রাজপ্রাসাদ থেকে বের হলে দেখতে পায় উশিয়া অন্যান্য মন্ত্রীদের একটা অনুচ্ছেদ দেখাতে চাইছে। যেই সেই লেখাটা দেখে, দেখা যায় এটা জিয়াও খানের লেখা। সে বলে এসব লেখা তো একজন শিক্ষকই ভালো বুঝবে। উশিয়া এরপর রাজ পাঠশালার প্রধান শিক্ষকের কাছে যায়। সে এটা দেখে অনেক প্রশংসা করে। তখন ওই জায়গাতেই চা দিতে আসে এই প্রধান শিক্ষকের একজন শিষ্য, যার নাম মেং হুয়াইরুই। মানে বুঝতেই পারছো সে মেং পরিবারের কেউ একজন হতে পারে। এই বিষয়ে তারা দুজন কথা বলতে বলতে যখন সেই ঘর থেকে চলে যায়, তখন হুয়াইরুই সেই লেখাটা চুরি করে নেয়। এরপর দেখা যায় উইন তার এক সেবককে বলে চিন্তাইকে তাদের দূরের এক প্যালেসে পাঠিয়ে দিতে। একটু পর ওই দাস তাওহুয়ার জন্য খাবার নিয়ে যায় এবং বলে যে চিন্তাই কয়েকদিনের জন্য বাইরে গেছে। তাওহুয়া বুঝতে পারে চিন্তাইকে হয়তো তারা ইচ্ছে করে বাইরে রেখেছে। এদিকে ওই হুয়াইরুই জিয়াও হানের সঙ্গে দেখা করে। সে বলে আমি ইউয়ান মাস্টারের শিষ্য, আপনার লেখা মাস্টারের খুবই পছন্দ হয়েছে। আপনার ভাগ্য খুলতে চলেছে, তবে আপনার লেখাটা অনেক বড়। আপনি যদি ছোট করে কোনো একটা বিষয়ে একটা অনুচ্ছেদ লিখে দিতেন তাহলে মহারাজের পড়তে আরো সুবিধা হতো। জিয়াও হান খুশি হয়ে তখনই একটা ছোট অনুচ্ছেদ লিখে দেয়। এরপরে সে চলে যায়। তখন হুয়াইরুই বলতে থাকে এবার আমাকে শুধু এটা কপি করতে হবে।
পরের সিনে দেখা যায় যেইকে ঝ্যানলু বলছে রাজকুমার উইন গাড়ি নিয়ে রাতের বেলা প্যালেস থেকে বেরিয়ে গেছে। যেই এই কারণে সেই প্যালেসে যায়, তবে তখন তাওহুয়ার সঙ্গে তার দেখা হয়ে যায়। এরপর তাওহুয়া তাকে ঘরে নিয়ে আসে। সে বলে, আপনি আমাকে খালি ঝামেলায় ফেলেন। যেই বলে, আমি আসলে তোমাকে ঝামেলা মুক্ত রাখতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিষের অ্যান্টিডোটের ব্যবস্থা আমি করব। তাওহুয়া বলে, আপনি এটা কি করে জানেন? আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? যেই বলে, তোমার কি সত্যি আমার কথা মনে নেই? তাওহুয়া বলে, দেখুন, আমার তৃতীয় রাজকুমারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। যেই বলে, তুমি এইসব বলো না, তুমি ওর কাছ থেকে দূরে থাকবে। চিন্তাই কোথায়? তাওহুয়া বলে, ওকে আমি খুঁজে পাচ্ছি না। যেই বলে, চলো তাহলে আগে ওকে খুঁজে বের করি, তাহলেই তুমি সব সত্যিটা জানতে পারবে। এরপরে তারা পুরো প্যালেস খুঁজে চিন্তাইকে পায় না। হঠাৎ গার্ডরা তাদেরকে দেখে ফেললে তারা একটা ঘরে লুকিয়ে পড়ে। তাওহুয়া যে এর গায়ের গন্ধ পেয়ে বুঝতে পারে এটা তার খুবই পরিচিত গন্ধ। এরপরে তাওহুয়া বলে, আমি রাজকুমারের ঘরে একটা সিক্রেট জিনিস দেখেছি। সে উইনের ঘরে যায় আর বলে, আজ আমি এক দাসকে অনেকগুলো কয়েন নিয়ে যেতে দেখেছি। ওই সময় সেখানে আরো কিছু গার্ডরা চলে আসতে থাকে। যেই তার হাতে রুমাল দিয়ে বলে, তুমি এটা দেখো, আমি ওদের মনোযোগ অন্যদিকে সরাচ্ছি। তাওহুয়া এরপর কয়েনগুলো ওই প্যাটার্নে সাজায়। প্রথমবারে এটা খুলে না, পরে এরপর সে যখন সেগুলো রিভার্সে দেয় তখন সেটা খুলে যায়। ভেতরে ঢুকলেই তার মাথা ঘুরে যায়, কারণ পুরো ঘর লাল রঙে সাজানো ছিল। মনে হচ্ছিল এটা যেন কোনো বাসর ঘর। বিছানার উপরে একটা ব্রেসলেট ছিল। তখন তার মনে পড়ে যায় এই ব্রেসলেটটা ইমপ্রেস লু এর। এদিকে আমরা ইমপ্রেস লু আর উইনকে একসাথে দেখি। উইন বলে, হুয়া, তুমি যা দেখছো এই সব কিছু একদিন তোমার হবে। মানে এখানে দাঁড়িয়ে তারা পুরো রাজ্য দেখছিল। এরপর আমাদেরকে ম্যাং পরিবার দেখানো হয়। জ্যান তার ভাইয়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে এসে তাকে সম্মান জানাচ্ছিল। তখন তার দাসী এসে বলে, বড় হুজুর হুয়াই রুইকে দত্তক নিতে চাইছে। জ্যান বলে, ও আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, ওকে কেন দত্তক নেবে? দাসী বলে, শুনেছি উনি নাকি মহারাজের কাছে একটা অনুচ্ছেদ জমা দিয়েছে, যেটা মহারাজের অনেক পছন্দ হয়েছে, তাই বড় হুজুর এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর নাকি ওনার সঙ্গে ইউ ম্যাডামের বিয়ে হবে। জ্যান কল্পনা করে হুয়াজিন ইউকে অনেক ভালোবাসত। সে ইউকে বিয়ে করার জন্য তার বাবার কাছে অনুমতি চাইছিল। 3 দিন না খেয়ে না ঘুমিয়ে হাঁটু গেড়ে বসেছিল যাতে তার বাবা তাকে অনুমতি দিয়ে দেয়। তবে তার বাবা অনুমতি দেয়নি। সে বলেছিল, যদি ওই মেয়ে তোমার জন্য 3 বছর অপেক্ষা করতে পারে তাহলেই তোমার সঙ্গে ওর বিয়ে হবে। হুয়াজিন বলেছিল, বিয়ে করলে আমি শুধু ইউকেই করব। এরপরে হুয়াজিন একটা দোলনা বানায় আর বলে, যখন ইউ এই বাড়িতে আসবে তখন তুমি আর ও একসঙ্গে থাকবে। আমি শুধু তোমাদের দুজনকে খুশি দেখতে চাই। বর্তমানে জ্যান বলতে থাকে, ভাইয়া, তুমি আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছো, অথচ বাইরের একজন তোমার জায়গা নেবে, এমনকি তোমার পছন্দের মেয়েটাকেও পর্যন্ত বিয়ে করবে। এদিকে তাওহুয়া বাইরে যেতে চায়। তখন উইনের সেবক বলে, বাইরে ঠান্ডা, হুজুর বলেছে আপনাকে ঘরে থাকতে। সে বলে, কেন, আমি কি বন্দি? আমি একটু বাইরেও ঘুরতে পারবো না? সেবক বলে, তাহলে আমি রাজকুমারকে জিজ্ঞেস করে আসি। তাওহুয়া তখন ভেতরে চলে যায়। এরপরে অন্য একজন দাস তাওহুয়ার জন্য খাবার নিয়ে আসে। খাবার দেখে তাওহুয়া বলে, আমি এসব খাই না, আমার জন্য অন্য খাবার রান্না করে আনতে বলো। অন্য একটা খাবার আনা হলেও সে একই কথাই বলে। এভাবেই বারবার বিভিন্ন আইটেম আনার পরেও তার কোনো কিছুই পছন্দ হয় না। সে বলে, আমি নিজে রান্না করে যেতে চাই আর বাবুর্চিকে বলতে চাই আমার কি ধরনের খাবার পছন্দ। দাস তখন তাকে রান্নাঘরে নিয়ে যায়। এখানে তাওহুয়া সেই মহিলাকে বলে, আপনি কি দেওয়ানের রান্না করতে পারেন? সে বলে, হ্যাঁ পারি। তাওহুয়া বলে, তাহলে আপনি আমাকে প্রতিদিন ওখানকার রান্নাই করে দেবেন। মহিলা বলে, কিন্তু আমাকে তো মাঝে মাঝে রাজকুমারের আরেকটা মহলে যেতে হয়। তখন দাস তাকে থামিয়ে দেয়। তাওহুয়া বুঝে যায় উইনের আরেকটা মহল রয়েছে, হয়তো চিন্তাই সেখানেই আছে। এদিকে হুয়াইরুইকে বাড়ির ছেলে বানানোর প্রক্রিয়া চলছিল। তখন জ্যান এসে তার বাবাকে থামতে বলে আর বলে যে সে তার বাবার সঙ্গে আলাদা কথা বলতে চায়। এরপরে তারা আলাদা কথা বলতে আসলে জ্যান বলে, আপনার বিশ্বাস হয় যে হুয়াইরুইয়ের মতো একটা ছেলে এইরকম অনুচ্ছেদ লিখতে পারে? তার বাবা বলে, মহারাজ নিজে করেছে। জ্যান মাটিতে বসে বলে, বাবা, আমি এই পরিবারের জন্য সবকিছু করতে পারবো, যা ভাইয়া করেছে তা আমিও করতে পারবো। তার বাবা তখন বলে, তাহলে বলো শুনি। জ্যান বলে, বর্তমানে যুবরাজ বন্দী, বাকি রয়েছে 3 রাজকুমার, যাদের মধ্যে ভবিষ্যতে একজন রাজা হবে। যদি আপনি 3 জনের মধ্যে একজনকে সাপোর্ট করেন তাহলে কাকে সাপোর্ট করবেন? তার বাবা বলে, তুমি কাকে করবে? সে বলে, তৃতীয় রাজকুমারকে। ছোট রাজকুমার অনেক বেশি দয়ালু এবং নীতিবান। সে যদি সিংহাসন পায় তাহলে কখনোই শুধুমাত্র নোবেল পরিবারকে প্রাধান্য দেওয়া হবে না, পুরো রাজ্যের মানুষকে সে প্রাধান্য দেবে। তাই আমাদের ক্ষমতা বজায় রাখতে হলে তাকে আমরা কখনোই রাজা বানাতে পারবো না।
দ্বিতীয় রাজকুমার ষড়যন্ত্র করে যুবরাজকে ফাঁসিয়েছে, যার কারণে আমার ভাইয়ের জীবন চলে গেছে। তাই তাকেও আমরা সাপোর্ট করতে পারবো না। শুধু বাকি থাকে তৃতীয় রাজকুমার। ওই দিন যখন আমি তাওহুয়াকে আটকে রেখেছিলাম, তখন উনি এসে তাওহুয়াকে আমার কাছ থেকে ডেকে নিয়ে গিয়েছিল। ওপরে ওপরে সে দেখায় যে তার পলিটিক্সে কোনো ইচ্ছা নেই, তবে ভেতরে ভেতরে আমি জানি সেও রাজনীতি বোঝে। তার বাবা বলে, তোমার অ্যানালাইসিস অনেক ভালো, তবে তুমি মেয়ে মানুষ, মেয়েরা মায়ের জাত, আর রাজ্যের ক্ষমতা পেতে হলে তোমাকে মানুষ বাঁচাতে হবে, মারতে হবে। তুমি কি তা পারবে? জেন বলে, বাবা, আমার হাতও একবার লাল হয়েছিল। আমার রাস্তায় যে কাটা হয়ে দাঁড়াবে তাকে কোনো দয়া ছাড়াই আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিতে রাজি আছি। তখন বাইরে থেকে একজন বলে, বড় হুজুর, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। জেন বলে, তাদেরকে বলে দিন দত্তক নেওয়ার প্রসেসিং এখন স্থগিত আছে, ওনারা যেন বাড়ি ফিরে যায়। সেই লোক আবার মিস্টার ম্যাংকে ডাকলে সে চিৎকার করে বলে, আমার মেয়ে কি বলেছে শুনতে পাওনি? সেই লোক এরপর চলে যায়। পরে মিস্টার ম্যাং বাও নামে এক লোককে ভেতরে ডাকে আর বলে, ও একজন অ্যাসাসিন, অনেক বছর ধরেই আমার সাথে আছে, আর এখন থেকে ও তোমার হয়ে কাজ করবে। জেন বলে, আজ থেকে তুমি আমাকে মাস্টার বলে ডাকবে। এরপরেই জেন বাইরে যাওয়ার সাথে সাথেই হুয়াই রুই বলে, তুমি আমার প্ল্যান কেন নষ্ট করলে? জেনের মনে পড়ে আজ সে ইউ এর সঙ্গে দেখা করেছিল। ইউ তাকে বলেছে, তোমার ভাইকে ভালোবেসে আমি তাকে বিয়ে করতে পারিনি, আমি মরে যাব, মরার পর হুয়াজিনের সঙ্গে একসাথে থাকবো, কিন্তু আমি হুয়াই রুইকে বিয়ে করতে পারবো না। তাই জেন হুয়াই রুইকে বলে, তুমি ইউ এর থেকে দূরে থাকবে, নয়তো তোমার মাথা তোমার ঘাড় থেকে আলাদা হয়ে যাবে। আড়াল থেকে তার বাবা এই সব কিছুই শুনতে পায়। এদিকে ডাক্তার যেইকে বলে, আপনার স্ত্রীকে আমি সামনে থেকে দেখলে হয়তো তার সমস্যাটা বুঝতে পারতাম। যেই বলে, আমার স্ত্রী এখন বাড়িতে নেই, সে অন্য এক জায়গায় থাকে। ডাক্তার বলে, এটা কেমন কথা? উনি বাড়িতে থাকলে বাড়ির জিনিসপত্র দেখে ওনার স্মৃতি ফিরে আসবে। ডাক্তার চলে গেলে ঝানলু বলে, আমরা ম্যাডামকে নিয়ে আসি। যেই বলে, ওর বিষের অ্যান্টিডোট আমার কাছে নেই, ওকে জীবন্ত দেখতে চাইলে আপাতত ওর ওখানে থাকাই ভালো। এদিকে জেন আজ উইনকে ডেকেছে। উইন বলে, মনে হচ্ছে আপনি আপনার ভাইয়ের জায়গা নিয়েছেন। জেন তাকে তার সঙ্গে দাবা খেলতে বলে, আর বলে, যদি আমি জিতে যাই তাহলে কিন্তু আপনার আমার কথা শুনতে হবে। এদিকে মহারাজ লান বুটিকের ঘটনায় অনেক বেশি রেগেছিল। তখনই একজন ইউনুক তার জন্য ওষুধ নিয়ে আসে। মহারাজ বলে, দিন দিন, এই ওষুধটা খেলে আমার অনেক ভালো লাগে। আমার 3 নম্বর ছেলে অনেক ভালো ওষুধ বানায়, মানে এই ওষুধটা উইন পাঠিয়েছে। মহারাজ বলতে থাকে, কিন্তু আমার ছেলেটা এখনো বিয়ে করতে পারলো না। ইউনুক বলে, শুনেছি ওনার প্যালেসে নাকি এখন একটা মেয়ে থাকে। এটা শুনে মহারাজ বলে, তাহলে তাকে এখানে আনো, আমিও একটু দেখি। এদিকে জেন জিতে যায়, তবে জেন কিছু বলার আগেই উইনের একজন সেবক এসে তার কানে কানে কিছু একটা বললে উইন সেখান থেকে চলে যায়। জেন বাউকে বলে, খোঁজ করে দেখো কি এমন ঘটনা ঘটেছে। এদিকে উইন বলতে থাকে, মহারাজ ওকে ডেকেছে, তোমরা আটকালে না কেন? সেবক বলে, মহারাজ নিজে দেখতে চেয়েছে, তবে আপনি চিন্তা করবেন না, আমি গারোয়ানকে বলে দিয়েছি, হয়তো গাড়ি এখনো রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছায়নি। উইন বলে, তাহলে অন্য একটা মেয়েকে রাজপ্রাসাদে পাঠাও। অন্যদিকে দেখা যায় তাওহুয়া বুঝে যায় যে তার গাড়ি শহরের ভেতরেই বারবার ঘুরছে। এদিকে বাও এসে জেনকে বলে, মহারাজ রাজকুমার উইনের প্যালেসে থাকা একটা মেয়েকে দেখতে চেয়েছে। মেয়েটা নাকি দেখতে রাজকুমারী তাওহুয়ার মতো। জেন বলে, কিন্তু ও তো মারা গেছে। বাও বলে, প্রধানমন্ত্রী ও রাজকুমার উইনের প্যালেসে একবার গিয়েছিল। জেন এরপর বাওয়ের কানে কানে কিছু একটা বলে। এদিকে ঝ্যানলু যেইকে এই সব ঘটনা খুলে বলে, আর বলে যে তাওহুয়ার ঘোড়ার গাড়ি শহরের ভেতরে ঘুরছিল, হঠাৎ করেই গাড়ি অন্যদিকে যেতে শুরু করেছে, তাই যেই তখনই বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় বাও তাওহুয়াকে বন্দি করে তাকে অজ্ঞান করে ফেলে। বাও তাকে সিমেন্ট্রিতে নিয়ে আসে। যেই ও সেখানে চলে আসে, এখানে সে তাওহুয়ার মতো হেয়ার পিন পরা একটা মেয়েকে দেখতে পায়। সে তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওতে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।